ছাউনিটা ভালো করে দাও যেন রোদ না আসে। হ্যাঁ বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি কচু পাতার ঘর বানানোর সিদ্ধহস্ত আর কি। আপনি শুধু দেখে যান আমাদের হাতের কেরামতি। তোমার কেরামতির জোরেই তো আমি টিকে রয়েছি গো, তুমি না থাকলে যে আমার কি হতো। এইভাবে বলে আমাকে লজ্জা দেবেন না বাবু। এসব কি হচ্ছে? এটা আমার জমি। আমার জমি কাকে জিজ্ঞেস করে তোমরা এসব কচু পাতার ঘর তুলেছো? আমার জমি আমি রেখে গিয়েছি, আর তোমরা এসে জবরদখল করছো কার অনুমতিতে? দেখো, বেশি কথা বলতে এসো না। এই জমি কাগজে কলমে অবিনাশ বাবু, হ্যাঁ, তাই অবিনাশ বাবু যা চাইবে করতে পারবে। আমি বিশ্বাস করি না তোমাদের এসব মিথ্যে চক্রান্ত। তোমার যদি কিছু বলবার থাকে তুমি আমার বাড়িতে এসো, এসে জমির আসল দলিল দেখিয়ে যাবে। জমির দলিল দেখার কি আছে? এই জমি বংশ পরম্পরায় আমরা ব্যবহার করছি। এই জমি আমাদের। দেশে আইন কানুন বলে তো একটা ব্যবস্থা আছে নাকি? আরে বংশ পরম্পরায় কোনো জিনিস ব্যবহার করলেই তো আর সেটা নিজের হয়ে যায় না, তার জন্য সঠিক কাগজপত্র লাগে। আর সেই সঠিক কাগজপত্র আমার কাছে আছে, তোমার কাছে নেই। তুমি দেখাতে পারবে এই জমির আসল দলিল? এই জমি অনেক পুরনো জমি, এই জমির কাগজ তো হারিয়ে গেছে। যত সব মিথ্যেবাদী লোক। এই ভাবো, এখান থেকে ভাবো তো, নাটক মারাতে এসেছে আমাদের সন্তান। ভালে ভালে ভেঙে যাও বলছি, না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আর অবিনাশ বাবু আছেন বলে তোমার সাথে ভালো মুখে কথা বলছি, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমার চুলের মুঠি ধরে তাড়িয়ে দেবো, বুঝলে? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল অবিনাশ বাবু। হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি বলুন কি বলবেন। আপনি ফরেস্ট অফিসারের বড় কর্তা, বন দপ্তরের আধিকারিক, মানে আমাদের মাই বাবা আর কি। আপনি আমার সাথে কথা বলবেন, মানে কি বলুন বলুন। দেখুন, ওই জঙ্গলের জমিটাতে আপনারা কচু পাতার ঘর তুলেছেন, আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওই জমিটা আপনাদের নয়। আগে আপনি বোধহয় ভুলে গেছেন বাবু যে আমি ওই গ্রামের মোড়ল আর কি। আপনি একবার ভেবে দেখুন, আমার উপরে এই গোটা গ্রামের রক্ষার সব দায়িত্ব। আমি কি কখনো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি? মানেটা খুব সহজ, আমার কাছে ওই জমির আসল কাগজ আছে, সেই জন্যই আমি ওই জমিতে ঘর তুলছি। এই দেখুন না, তার দলিল। হ্যাঁ, দলিল তো দেখে ঠিক আছে বলি মনে হচ্ছে। ঠিক না থাকলে কি আর এই গরম থেকে বাঁচতে ওই জঙ্গলের ভেতর এত পরিশ্রম করে একটা কচু পাতার ঘর বানাতে যাই? হ্যাঁ, আরে যত যাই হোক, আমি একজন সম্মানীয় মানুষ। এরকম একটা ছোট কাজের জন্য তো আমি নিজের সম্মান নষ্ট করতে পারি না। ঠিক বলেছেন অবিনাশ বাবু, আপনাকে বিরক্ত করাটা আমার উচিতই হয়নি। ঠিক আছে, আপনি আপনার কচু পাতার ঘরে সুখে থাকুন। বন দপ্তরের তরফ থেকে আপনাকে আর বিরক্ত করা হবে না। ধন্যবাদ, আপনার উপকার আমি চিরজীবন মনে রাখব। ঠিক আছে ঠিক আছে, আপনিও সুখে থাকবেন। গোপাল, তোমার সাথে একটু বিশেষ কথা ছিল আমার। কি কথা বাবু? দেখো, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। হ্যাঁ বলুন না। আমি পরিষ্কার করেই বলছি যে তোমার বাড়ির পাশে যে জঙ্গলের জায়গাটা ছিল, সেটাকে নিয়ে আমি কচু পাতার ঘর বানিয়েছি। জমিটা এতদিন নীলিমার ব্যবহার করা হয়েছে, মানে তাই তো হয়তো জমিটার উপরে অধিকার দেখাতে চাইবে আর কি। জমিটা তো সত্যি ওর, অধিকার দেখানোটাই তো স্বাভাবিক। আরে রাখো তো তুমি, চুপ করো। চুপ করে আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ বাবু বলুন। ওই মেয়ে ছেলেটার গ্রামে জমি প্রচুর। আমি ঠিক করেছি যে যেভাবেই হোক ওর একটা জমি হাতিয়ে নেব। যেহেতু এই জমিটা তোমার বাড়ির পাশে, তাই বন দপ্তরের তরফ থেকে যদি তোমাকে কোনো রকম জিজ্ঞাসা করা হয়, তুমি বলবে যে সেই জমিটা আমার। তবে তোমাকে এমনি এমনি কথা বলতে হবে না, আমি তোমাকে মোটা টাকা দেব। কতদিন আর তুমি ভাঙা বাড়িতে থাকবে? ভাঙা বাড়িতে থাকতে তো আমারও কষ্ট হয় বাবু, কিন্তু কি করব বলুন তো, উপায় তো আর নেই। উপায় আছে বলেই বলছি। দেখো, জমিটা ভাগ্যক্রমে তোমার বাড়ির পাশেই ছিল, তাই সুযোগটা আমি তোমাকেই দিচ্ছি। শুধু এই জমিটা নয়, বাকি অন্যান্য জমির ক্ষেত্রেও তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে মোটা টাকা দেব। তুমি শুধু মুখ বন্ধ রাখবে এবং আমাকে চুপচাপ সাহায্য করে যাবে গোপনে। ঠিক আছে বাবু, আপনি যদি আমার ঘর বাড়ি মানে ঠিক করে দেন, আমাকে বড়লোক করে দেন, তাহলে আমি আপনার সাথে থাকতে রাজি। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমার দলের একমাত্র অন্যতম সদস্য। চিন্তা করো না, এই কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে বাবু, ধন্যবাদ। তোমার বড় বিপদ, তো আমার কাছে কেন এসেছো সাহায্যের জন্য? আমার আর কি আছে বলো, তুমি আমার গুরুজনের মতো, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমার কথা শুনবে না একটু? কি হয়েছে তোমার, কিসের বিপদ শুনি? বিপদটা হচ্ছে ওই অবিনাশ বাবু আর খগেন মিলে আমার যে জমিটা তোমার বাড়ির পাশে ছিল, সেই জঙ্গলের মধ্যে জমিটায় ওরা দখল করে কচু পাতার ঘর বানিয়ে নিয়েছে। আমি সেদিন বাধা দিতে গেলাম, আমাকে বাজে বাজে কথা বলে ভাগিয়ে দিল।
এখন বলো দেখি, তুমি তো সবটা জানো। যদি তোমার জমি হয় তাহলে আমি আবার সবটা জানবো কেমন করে বলো তো? তুমি এরকম করে কেন বলছো? এতদিন তুমি দেখে এসেছো যে তোমার পাশের ওই জমিটা আমরা ব্যবহার করে এসেছি। আমি আমার বাবার সময় থেকে ওই জমি ব্যবহার করে এসেছি, আর আজ ওদের হয়ে গেল কি করে? দেখো, অবিনাশবাবু এই গ্রামের মোড়ল, ও যখন করেছে নিশ্চয়ই ওর কাছে সঠিক কাগজপত্র আছে। আর যদি তোমার কাছে সঠিক কাগজপত্র থাকে তাহলে বন দপ্তরের রতনবাবুর কাছে যাও, তিনি তোমার বিচার করে দেবেন। অবিনাশ বাবু তো বলছে ওনার কাছে দলিল আছে, কিন্তু আমি জানি ওই দলিল জালি। আসল দলিল আমার কাছে ছিল, কিন্তু সেটা হারিয়ে গেছে। তাহলে আর নাটক করতে এসো না, তোমাদের এই নাটক আমার জানা আছে। যার কাছে কাগজ আমি তার, এ নিয়ে আমি কিছু করতে পারবো না। তুমি আমাকে একটু সাহায্য করবে না? বিপদের দিনে তুমি আমাকে এরকম ভাবে দূরে ঠেলে দেবে? তোমাকে সাহায্য করতে গিয়ে আমি কি বিপদে পড়বো নাকি? তোমাকে সাহায্য করতে গিয়ে আমি জেনে যাব, সেটা কি ভালো হবে? কিন্তু তা বলে সত্যির কি কোনো জায়গা নেই? দেখো, আমার বেশি মাথা খারাপ করো না, যাও এখন এখান থেকে। আমি বুঝতে পারছি যে তুমি মিথ্যে কথা বলছো, তাই আমার কাছে আর বেশি নাটক করতে এসো না, ভাগো এখান থেকে, যাও। গ্রামে যে এগুলো হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে বলো? কেন, কোন কাজটা আবার তোমার ভুল লাগলো শুনি? চোখের সামনে ওই অসহায় মেয়ে নীলিমাটার সব জমি অবিনাশ বাবু এমন ভাবে বেআইনি ভাবে দখল করে নিল, আর তুমি তাতে সাহায্য করলে। এই কাজটা কি ঠিক হলো? তাহলে আমি কি করতাম? যেটা সত্যি সেটার পাশে দাঁড়াতে। আর সত্যিটা যে কি সেটা তুমিও ভালো করে জানো। দেখো, তোমার কাছ থেকে আমি নীতি আদর্শ শিখতে চাই না, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। কিন্তু তোমার সত্যিটা যে কত বড় ভুল, সেটাতে যে একজনের জীবন শেষ হয়ে যাচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? খেয়াল করবার কি আছে? যার কাছে জমির কাগজ, জমি তার। ওই মেয়ে মানুষ যদি জমির কাগজ দেখাতে পারতো তাহলে তো বন দপ্তর থেকেই জমি দিয়ে দিত, কিন্তু জমির দলিল ওর কাছে নেই। সরকার আইন এগুলো প্রমাণের কথা শোনে, যার কাছে প্রমাণ আছে বিচারের ফল তার দিকেই যাবে। আর অবিনাশ বাবুর কাছে প্রমাণ আছে বলেই আমি অবিনাশ বাবুর দলে দাঁড়িয়েছি। কিন্তু তুমিও জানো ওটা অবিনাশ বাবুর ভুল। নীলিমার অসহায়তার সুযোগ নিয়ে অবিনাশ বাবু মিথ্যে দলিল বের করে চিটিংবাজি করেছে। দেখো, তুমি মেয়ে মানুষ হয়ে এত গভীর বিষয়ে মাথা লাগাতে যেও না, তোমার বুদ্ধিতে কোলাবে না, তাই সব চুপচাপ ঘুমিয়ে পড়ো। আরে আমাকে আমার কাজটা করতে দাও, জীবনে কিভাবে কিভাবে কি করব, কিভাবে সহজ করে গোছাতে হয় সেটা আমার জানা রয়েছে। তুমি থাকো তোমার চিটিংবাজি নিয়ে, তবু আমি নীলিমার দলেই থাকবো। থাকো, তবে তাতে বিশেষ কিছু লাভ হবে না, এটা স্পষ্ট বলে রাখলাম, বুঝলে? বাবু, এই মেয়েটা আপনার কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছে। আমি বড় অসহায় বাবু, আপনি আমাকে বাঁচান। আমাকে একা পেয়ে ঠকিয়ে দিচ্ছে সবাই। আরে কারা তোমরা? এভাবে আমার অফিসে এসেছো কেন? আর আমি তোমাদের জন্য কি করতে পারি? বাবু, ওই গোপালদার বাড়ির পাশে জঙ্গলের যে জমিটা আছে, আসলে ওইটা আমার জমি। অবিনাশ বাবু মিথ্যে ভাবে ঠকিয়ে ওই জমিটা হাত করে নিচ্ছেন, আর সেই জন্য সে খগেন এবং গোপালদাকেও দলে নিয়েছে। ওই জমি যে তোমার, তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এই তো লতা দিদিকে নিয়ে এসেছি, ইনি সাক্ষী দেবেন। কারোর সাক্ষীতে যে কারোর জমি কারোর নামে হয়ে যায় না সেটা তোমার জানা নেই নাকি? জমি নিজের নামে করতে হলে আসল দলিল থাকা চাই। অবিনাশ বাবুর কাছে আসল দলিল আছে। কিন্তু এই দলিল তো মিথ্যে। এই দলিল অবিনাশ বাবু শুধুমাত্র জমি হাতানোর জন্য বানিয়েছেন। দেখো, আমি তোমাদের মুখের কথাই তো আর বিশ্বাস করতে পারবো না, তাই আমার কিছু করবার নেই। তোমরা এখন আমার সময় নষ্ট না করে বিদে হও, বুঝলে? বাবু, আপনি বন দপ্তরের বড় অফিসার, আপনি আমার উপর দয়া করুন, না হলে যে আমার সব হারিয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। বাবু, বাবু, এই অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি একটু সাহায্য করুন। আমার কিছু সাহায্য করবার নেই, বিশ্বাস করো। আমার যদি সাহায্য করবার থাকতো আমি করতাম। আমি নিজে অবিনাশবাবুর সাথে দেখা করে ওর কাগজপত্র দেখে এসেছি। অবিনাশবাবুর কাছে প্রমাণ আছে, তোমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি তোমাদের হয়ে কোনো কিছু করতে পারবো না। তাহলে কি কোনো উপায় নেই? তুমি যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও তাহলে তোমাদেরকে আমি জেলে ঢোকাবো। যাও এবার এখান থেকে, যাও। আপনার দোহাই বাবু, আমি বড় অসহায়, আমাকে একটু সাহায্য করুন বাবু, আমি যে বড় অসহায়।
হয়েছে রে নীলিমা? তুই আবার এই গরমের দিনে কেন আমাকে জ্বালাতে এলি বলতো? আমি বড় অসহায় হয়ে এসেছি বুড়িমা। আমাকে সাহায্য করার মতো কেউ নেই গ্রামে। আমি সবার দরজায় দরজায় ঘুরে ঠক্কর খেয়ে তোমার কাছে এসেছি সেই সাহায্যের জন্য। তুমি যদি আমায় সাহায্য না করো, আমার সব শেষ হয়ে যাবে। কি সাহায্য দরকার তোর? বুঝতে পারছিস যে এই ভাবসা গরমে আমার প্রাণ শুকিয়ে আসছে, তার উপরে তোর আবার এই ন্যাকা কান্না শুরু হলো। আমায় একটু সাহায্য করে দাও, আমায় একটা পথ বলে দাও, তাহলেই আমি চলে যাব। আমি জানি তুমি একমাত্র পারবে। কি বলবি বল, তাড়াতাড়ি বল। আমার ওই যে গোপালদার বাড়ির পাশে যে জায়গাটা ছিল, সেটা অবিনাশ বাবু বেআইনি ভাবে দখল করে কচু পাতার ঘর তুলেছে। শুধু তাই নয়, ওটার একটা বেআইনি দলিলও বানিয়ে নিয়ে এখন গোপালদা এবং বন দপ্তরের রতন বাবুকেও হাত করে আমাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও মিথ্যে দলিল বানায়, তাহলে তোর আসল দলিল দেখা। আমার কাছে তো দলিল নেই, সেই জন্যই তো তোমার কাছে আসা সাহায্যের জন্য। উপায়টা হচ্ছে তুই ওই পাতার ঘরের ভেতরে যা, যেখানে অবিনাশ বাবু ওই দলিলটা রেখে দিয়েছে, সেই জালি দলিলটা চুরি করে নে। তাহলে তোদের দুজনের কাছেই থাকবে না কোন তুই দাবি করতে পারবি যে ওটা তোর জমি। ঠিক আছে, তোমার বুদ্ধি আমার খুব ভালো লেগেছে, আমি সেটাই করব। এবার তুই ভাগ এখান থেকে, আমাকে গরমের দিনে একটু শান্তিতে থাকতে দে দেখি। যাই বাবা, এই ভর দুপুর বেলা এদিকে কেউ আসবে না। চুপি চুপি গিয়ে ভেতর থেকে দলিলটা চুরি করে নি, এটাই এখন আমার একমাত্র ভরসা। আরে গোপনে নীলিমা ঘরের ভেতর ঢুকেছে যে। ঠিক আছে, আমি ওকে বাধা দেবো না, চুপচাপ বাইরে থেকে একটা কাজ করব। এখন দেখি তো ও কি করে। কোথায় যে আছে দলিলটা? কে জানে বাবা কি করছে এতক্ষণ ঘরের মধ্যে। এই যে পেয়েছি, এবার দলিলটা নিয়ে আমি পালাবো। কি দলিল নিয়ে পালানোর চেষ্টা করছি? বাঁচাও, বাঁচাও! ও বাবা, এই পাতার ঘরে আগুন লেগে গেল গো, আমি পুড়ে মারা যাচ্ছি। কে কোথায় আছো? বাঁচাও, আমি মরে গেলাম, জ্বলে গেলাম। আমার উপর দয়া করো তোমরা, বাঁচাও। হলো তো, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে ঘরে আগুন লেগে প্রাণটা তো গেল। আমার তো দূর থেকে দেখে তোকে জ্বলে পুড়ে মরতে দেখে খুব আনন্দ হচ্ছে নীলিমা। কাউকে এরকম চোখের সামনে জ্যান্ত পুড়তে দেখলে আমার ভেতরে যে কি সুখ হয়, আহা! তার উপরে যখন দেখছি তুই মরছিস। আমি যে মরে গেলাম। আহ, 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 কে কোথায় আছো? বাঁচাও, আমি যে মরে গেলাম। উফ, শান্তি! মালটা মরেই গেল শেষ পর্যন্ত। আমাদের পাতার ঘরটা একেবারে তৈরি করতে হবে, কিন্তু আপদ বিদে হয়েছে একেবারে। হ্যাঁ, যাই এবেলা তাড়াতাড়ি গিয়ে অবিনাশ বাবুকে সুখবরটা দিয়ে আসি। বলছি, তোমাকে বন দপ্তরে এত বড় অফিসার কে বানিয়েছে শুনি? কি হয়েছে? তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাতে এসেছো কেন? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি চাইলে তোমাকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দিতে পারি। সেটা তো পারো, কিন্তু তাতে কি যায় আসে? আমাকে জেলে ঢোকাও আর মেরে ফেলো, যেটাই সত্যি আমি সেটাই বলবো। আর শুধু এটাও বলে দিচ্ছি তোমায়, যখন তখন তোমার বন দপ্তরের ওপরও হামলা হবে, তখন তুমি কোথায় যাবে শুনি? কেন, কি হয়েছে খুলে বলো আমাকে। ওই যে বাচ্চা মেয়েটা নীলিমার জমি অবিনাশ বাবু চক্রান্ত করে নিজের নামে দলিল বানিয়ে লিখিয়ে নিল। সব জেনেও তুমি কি করেছো? কাল যখন বাধ্য হয়ে মেয়েটা ওই পাতার ঘরের ভেতরে গেল অবিনাশ বাবুর জাল দলিলটা চুরি করতে, তখন হঠাৎ করে আগুন লেগে পুড়ে মারা গেল মেয়েটা। তার জল জ্যান্ত মেয়ে গ্রামের মধ্যে এভাবে মারা গেল, তার জন্য সারা গ্রাম উত্তাল হয়ে রয়েছে।
সবাই রেগে রয়েছে তোমার ওপরে। কিন্তু আমি কি করতে পারি? নিরপেক্ষ তদন্ত করতে পারো, আর সেই তদন্তের ফল হচ্ছে অবিনাশ বাবু এবং খগেনের শাস্তি। কিন্তু আমার হাতে যে কোনো প্রমাণ নেই। প্রমাণ আসবে। ওই খগেনকে তুলে এনে জেলে ভালো করে ডান্ডা দাও, ও সব সত্যি কথা বলে দেবে তোমাকে। তোমার কথায় আমার চোখ খুলে গেছে বুড়িমা, আমি এক্ষুনি সেই কাজটাই করব। বেশি করে নিজেকে আর আমাদের গ্রামকে পাপের হাত থেকে উদ্ধার করো। এই খগেনের বাচ্চা, সত্যি করে বল, কি বলবি? আর আমি কি সত্যি কথা বলবো? সত্যি কথা কি বলবি? হ্যাঁ, দেখ তবে আমি তোকে কি করি। লাগছে মেনোটা, ওরে বাবা, মারবে না, আমাকে ছেড়ে দাও দয়া করে। তোর মতো খুনির ওপরে দয়া? হ্যাঁ, একটা অসহায় মেয়ের জমি কেড়ে নিয়ে তাকে মেরে ফেললি, তোর উপরে দয়া? আমি সব সত্যি কথা বলছি বাবু, আমাকে ছেড়ে দিন। দেখ, ভেবেছিলাম তোকে আমি আজকে মেরে ফেলবো, তবে তুই যদি সত্যি কথা বলিস তবে তোর প্রাণটা আমি বাঁচিয়ে দেব, আর মার কম খাবি আমার হাতে। বলছি তো, সত্যি কথা বলছি, শুনুন। তাড়াতাড়ি বল, আমার হাতে এত সময় নেই। ওই অবিনাশ বাবুর চক্রান্ত করে গরমে কচু পাতার ঘর বানিয়েছে নীলিমার জমিতে, আর অসহায় নীলিমা যদি এসে পড়ে, মানে তার জন্য জলের মানে জালি দলিল বানিয়ে নিজেকে মালিক করেছে, মালিক। এবারে বল, নীলিমার মৃত্যুর পেছনে কার হাত? বাবু, আরে বল শয়তান, বল। লাগছে, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। তাহলে তাড়াতাড়ি বল। আমি হিংসে করে ওই ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিলাম, যাতে ওই মেয়ে ছেলেটা মারা যায়, কারণ ও মারা গেলে আমার গোপাল আর অবিনাশে তিনজনের লাভ ছিল। তোরা তোদের এই নোংরা লোভের জন্য একটা মেয়েকে মেরে ফেললি জলজ্যান্ত। তোদের আমি ফাঁসি কাঠে না ঝোলাতে পারলে আমার শান্তি নেই। এই যে, এই লোকটার নাম অবিনাশ, পুলিশ অফিসার, আপনি একে তুলে নিয়ে চলুন। আর ওই হচ্ছে গোপাল, এদের দুজনের কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলুন। হয়েছে বাবু, আমাদেরকে এভাবে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি ধরছি না, অনেক ছেড়ে দিয়েছি তোমাদের, আর ছেড়েই তোমাদের এত বার বাড়তে পেরেছে। সেদিন যদি তোমাদের কচু পাতার ঘর বানাতে আটক দিতাম, তাহলে কিন্তু আজকে মেয়েটা বেঁচে থাকতো। কি তোর মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই? কিন্তু ওর জমি দখল করবার পেছনে তোমার হাত ছিল। নকল দলিল বানিয়ে আমাকে শুদ্ধ সবাইকে ঠকিয়েছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। ওই খগেন সবটা করেছে, ওর বুদ্ধিতে এগুলো হয়েছে। কিন্তু ওর সাক্ষ্য মেনেই তোমাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সিদ্ধ হয়ে গেছে আমার কাছে। এই আছো, এই কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে চলো, সবাই যাতে জানতে পারে এদের আসল চরিত্রটা কি, যেন থুতু দিতে পারে এদের মুখে। আমাকে ছেড়ে দিন বাবু, বুড়ো বয়সে ভাল লাগে না তো। বাবু, আমি এদের খুন খারাপির মধ্যে সাথে বাঁচেও নেই, আমাকে লোভ দেখিয়ে অবিনাশর দলে টেনেছিল, আমি এখন এদের ছেড়ে দিচ্ছি, আপনি ক্ষমা করে দিন। দেখো গোপাল, আমি খুব ভালো করেই জানি যে তুমি একজন ভালো মানুষ, তুমি কখনোই লোকের এত বড় ক্ষতি করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তবে সবার সাথে তোমাকেও থানায় যেতে হবে, কারণ অপরাধ সহ্য করে তুমি অপরাধী, আর তাছাড়া তোমার সাক্ষ্য প্রমাণ আমাদের বিশেষ করে প্রয়োজন। আপনাদের দুটি পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, আর কখনো এরকম ভুল হবে না। দেখো, শেষ পর্যন্ত অপরাধীরা শাস্তি পেয়েছে। নীলিমা আজ আমাদের মধ্যে না থাকলেও সে সব দেখতে পাচ্ছে। তার বিদ্রোহ যে বিফলে যায়নি সেটা সে হারে হারে বুঝতে পারছে। তাই আমরা ঠিক করেছি, যে কচু পাতার ঘরের জন্য এত ঝামেলা হলো, সেই কচু পাতার ঘর আরো একটা বানানো হবে। আর শুধু তাই নয়, গ্রামের সমস্ত অসহায় গরিব মানুষ যাদের ঘরে পাখা পর্যন্ত নেই, তারা এসে এখানে থাকতে পারো। আর শুধু তাই নয়, আমাদের সবার গাফিলতিতে যেহেতু এই মেয়েটা নীলিমার মৃত্যু হয়েছে, তাই আমরা সবাই এই পাতার ঘরের নাম রাখতে চাই নীলিমার ঘর। যে নীলিমা নিজের ঘর বাঁচাতে বাঁচাতে মরে গেল, সেই নীলিমার ঘরে এখন গ্রামের সমস্ত অসহায় মানুষেরা আশ্রয় নেবে। আর তাতেই শান্তি পাবে নীলিমার আত্মা। আমরা যে পাপ করেছি, সেই পাপটাও আমরা ধরে নিতে পারি এভাবেই। নীলিমা যেখানেই থাকুক, সে হয়তো দেখে খুশি হচ্ছে। তাই আমরা আজ নীলিমার স্মৃতিতে উদ্বোধন করতে চলেছি নীলিমার গরিবের কচু পাতার ঘর।
অবিনাশ বাবু, আমাকে মারবেন না, লাগছে, দয়া করুন বাবু। তোর গায়ে মেদ জমেছে তাই এত অলস হয়েছিস তুই। তোকে না বলা হয়েছিল শাকসবজিগুলো সময় মতো আমার বাড়ি পৌঁছে দিতে? তাহলে এত দেরি করলি কেন? আমার কথা শুনুন বাবু, আমি সময় মতো বাজারে গিয়ে শাকসবজিগুলো ঠেলা গাড়ি করে আনতে গিয়েছিলাম, কিন্তু আমার ঠেলার চাকাটা কেউ ভেঙে রেখেছিল। চুপ, একদম কথা বলবি না, মিথ্যেবাদী কোথাকার। তুই জানতিস আমার এখানে সকাল সকাল সবজি পৌঁছাতে হবে, তাহলে কেন আগের দিন রাতে তোর ঠেলাটাকে একবার দেখে রাখিস নে? অবিনাশ বাবু, আমি সত্যি কথাই বলছি, আমার ঠেলার একদম জোর ছিল না, কিন্তু ঠেলা গাড়িটিকে এক কোণে রেখে আমি যখন বাজারে শাকসবজিগুলো বস্তায় করে আনতে গেলাম, তারপর এসে দেখি ঠেলা গাড়ির চাকাটা নষ্ট হয়ে আছে। অত ছাড়া আবার গল্প শোনাচ্ছিস, এই না? মরে যাবো বাবু, আমাকে আর মারবেন না, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন বাবু। পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে দেব। তুই বারবার একটা কথাই বলে যাচ্ছিস কখন থেকে। মরে গেলাম, আপনার পায়ে পড়ি, আমাকে মারবেন না এভাবে। তোর জন্য আজকে আমাদের বাড়ির রান্না কত দেরিতে বসেছে জানিস? আজকে আমাদের সময় মতো খাওয়া হয়নি, তাই এই ভুলের জন্য তোকে কঠোর শাস্তি পেতে হবে। আজকে তোকে সারা দিন আমার বাড়ির এক বন্ধ ঘরে তোকে না খেয়ে থাকতে হবে। কালকে সূর্যোদয় হওয়ার পরে তুই বাড়ি যেতে পারবি। অবিনাশ বাবু, আমি হাত জোর করে বিনতি করছি আপনাকে, আপনি আমার উপর এত শাস্তি দেবেন না। বাড়িতে আমার বউ একা রয়েছে, আমাকে ছেড়ে দিন, যেতে দিন। ভুল করেছিস, তোর শাস্তি পেতেই হবে, আমি কোনো কথাই শুনবো না। দয়া করুন বাবু, আমি মরে যাব বাবু। আমার যে কত আনন্দ। বলো, কি কারণে তুমি খুশিতে নাচানাচি করছো? আমার খুশির কারণ হচ্ছে গোপালদাকে নিয়ে। আজকে তাকে অবিনাশ বাবু পিটিয়েছে। অবিনাশ বাবু গোপালদাকে মেরেছে? কিন্তু কেন? আরে মিথ্যে অভিযোগে গোপালদাকে অবিনাশ বাবু মেরেছে, আর তার কারণ হচ্ছে আমি। ও, একটু খুলে বলো তো, আমি তোমার এই হেয়ালির কথা একদম বুঝতে পারছি না। আজকে সকালে গোপালদা যখন বাজারে অবিনাশ বাবুর জন্য সবজি আনতে গেছিল, তখন এক ফাঁকে গোপালদার ঠেলার চাকাটা আমি নষ্ট করে দিই। কিন্তু কেন? গোপালদা তোমার কি ক্ষতি করেছিল? এই গোপালদার সাথে আমার পুরনো শত্রুতা আছে। এই গ্রামে উনি সব সময় নিজের ভালো মানুষই দেখিয়ে আমাকে সকলের কাছে ছোট করে দেয়। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু তুমি ওনার খেলার চাকা নষ্ট করে দিয়েছো, কিন্তু অবিনাশ বাবু কেন গোপালদাকে মারলো? সেখানেই তো ঘটনা। আমি ঠেলার চাকা নষ্ট করে দেওয়ার ফলে গোপালদা ঠেলাটাকে সরিয়ে অবিনাশ বাবুর বাড়িতে সবজিগুলো পৌঁছে দিতে অনেক দেরি করে ফেললো। হ্যাঁ, অবিনাশ বাবুর বাড়িতে রান্না অনেক দেরি হয়ে গেল বলে উনি রেগে গোপালদাকে অনেক মারলো। তারপর আজকে সারা দিন এক অন্ধকার ঘরে বসে, অন্ধকার ঘরে দুম করে বসিয়ে রেখে দিয়েছে। তুমি সত্যি ভীষণ খারাপ লোক। তোমার পেটে এত দুষ্টু বুদ্ধি জমিয়ে রেখেছো, তা আগে কখনো আমি জানতে পারিনি। ওই বোকা হদ্দর মতো ভালো মানুষ হয়ে থাকলে এই যুগে চলা খুব মুশকিল। তাই আমার মতো চতুর হয়ে অন্যকে বাঁশ দিয়ে নিজে ভালো থাকা ছাড়া কোনো উপায় নাই। তাহলে তো তোমার মতো লোকের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করা ফিকশন বিপজ্জনক। কখন কাকে বাস দিয়ে দেবে কে জানে। রুমা, ও রুমা, কোথায় আছো? একবার ঘর থেকে বেরিয়ে আসো, দেখো আমার কি অবস্থা হয়েছে। ওগো, তুমি চলে এসেছো? কিন্তু তোমার এই অবস্থা কে করলো? কাল সারাদিন সারা রাত তুমি কোথায় ছিলে? তোমার জন্য চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। রুমা, আমাকে অবিনাশ বাবু অনেক মেরেছে এবং সারা রাত একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। কিন্তু কেন? তুমি তো কারোর সাথে কোনো অপরাধ করনি, তাহলে তোমার এই অবস্থা কেন করলো? আমার পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত শত্রু আছে, তাই আমাকে ফাঁসিয়ে অবিনাশ বাবুর হাতে মার খাওয়ালো। সর্বনাশ! কিন্তু কে তোমার গুপ্ত শত্রু? আর অবিনাশ বাবু তোমাকে এত নিষ্ঠুরভাবে মারলো কেন? কালকে আমার ঠেলার একটি চাকা কেউ নষ্ট করে দেয়,
তাই অবিনাশ বাবুর বাড়িতে সবজি পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই কারণেই অবিনাশ বাবু আমাকে কঠোর শাস্তি দেন। এই কাজটা উনি একদম ভালো করেননি। এভাবে কেউ মারে? সারা শরীর থেকে রক্ত ঝরছে। রোমা, আমি বোধহয় বাঁচবো না। সারা শরীরে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম এভাবে ভেবেও না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি ভালো চিকিৎসা করে তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। সত্যি? আমি কি সত্যি সুস্থ হয়ে যাব? আমি কি আবার কাজ করতে পারবো? নিশ্চয়ই পারবে। তোমার সাথে যারা এই কাণ্ড করেছে তাদেরকে উপরওয়ালা সঠিক সময় ঠিক শাস্তি দেবে। অবিনাশ বাবু, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? ও রে, তুমি এসেছো? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? কাল থেকে তুমি আমার এখানে কাজ করবে। আমার ঘরে বাইরের সমস্ত দরকারি কাজ এখন তুমি করবে। কিন্তু এ সমস্ত কাজ তো গোপালদাই করতো। হঠাৎ আপনি কেন আমাকে এসব কাজের দায়িত্ব দিচ্ছেন? এই গোপালদা কি আপনার কাজ ছেড়ে দিয়েছে? আমার বাড়িতে কে কাজ করবে আর কে ছাড়বে তার নির্ণয় একমাত্র আমি করব। গোপালের কি স্বার্থ ও আমার কাজ ছাড়বে? আরে আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি। বুঝতে পেরেছি অবিনাশ বাবু, নিশ্চয়ই গোপালদা কোনো ভুল কাজ করেছে, তাই আপনি ওকে কাজ থেকে বের করে দিয়েছেন। সেসব জেনে তোমার কি? আমি যা বলছি সেটা শোনো। কালকে থেকে তুমি সকাল সকাল আমার বাড়িতে চলে আসবে। আর হ্যাঁ, তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে গোপালের থেকেও তোমাকে মাইনে অনেক বেশি দেওয়া হবে। হ্যাঁ, আমার বুদ্ধির জবাব নেই। এমন চাল চেলেছি যে গোপালদা সিটকে দূরে চলে গেছে, ওর কাজটাও আমার হাতে চলে এলো। কি হলো, কি ভাবছো তুমি হরি? না না অবিনাশ বাবু, তেমন কিছু না। আমি কালকে সকালের সময় মতো আপনার কাছে চলে আসব। রুমা, এত নিম পাতা পেরে কি শাক করবে নাকি? না না ঠাকুমা, তোমার নাতি অসুস্থ, তাই ওর জন্য নিম পাতা নিয়ে গিয়ে সাথে হলুদ দিয়ে বেটে ওর জখমে লাগাবো। সে কি, গোপালের আবার কি হলো? দিদা, কি আর বলি তোমাকে, তোমার নাতিকে অবিনাশ বাবু খুব মেরেছে। আর সারা শরীরে ওর মারের দাগ লেগে আছে। ব্যথায় যন্ত্রণায় সে ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারছে না। কিন্তু কেন? অবিনাশ ওর সাথে এমন কাণ্ড কেন করলে? গোপাল তো ভালো মানুষ, এই গ্রামের সকলে ওর প্রতি শ্রদ্ধাশীল। তাহলে কেন অবিনাশ বাবু মারলো ওকে? আমি সঠিক জানি না ঠাকুমা, তবে এইটুকু জানি গোপাল কখনো ভুল কাজ করতে পারে না। আর অবিনাশ বাবু ওকে সন্দেহ করে শাস্তি দিয়েছে, আর অবিনাশ বাবুকেও এর ফল পেতে হবে, তুমি দেখো। তুই চিন্তা করিস না রুমা, সব ঠিক হয়ে যাবে। গোপালকে যত্ন করে সুস্থ করে তোল। সময় করে আমি একবার গোপালকে গিয়ে দেখে আসবো। সবই আমার কপাল। গোপাল অসুস্থ হয়ে পড়ার পর আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে গোপালের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়াতে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। এটা তো চিন্তার বিষয় রুমা। গোপাল সুস্থ না হওয়া অবধি তোকে ঘরেও বাইরে কাজ সামলাতে হবে। তবে আমি জানি তুই সব পারবি, মনকে শক্ত কর। সবই আমার কপাল, কে জানে কোন জন্মে কি পাপ করেছি, তাই আমার মাথায় কষ্টের পাহাড় নেমে পড়েছে। ওভাবে বলো না রুমা, ধাতু গলেই তো সোনা হয়। ওগো শুনছো, একটা ভালো খবর আছে। আজকাল তোমার ভীষণ সময় ভালো যাচ্ছে, তাই সব সময় তুমি খুশি হয়ে থাকো। আর সবকিছু তোমার সাথে ভালো হচ্ছে, তাই না? এই তা তো বটেই, কারণ আমার মতো চালাক এই গ্রামে দ্বিতীয় আর কেউ নেই। তাই চালাক মানুষ সবসময় খুশিতেই থাকে। আচ্ছা, এবার বলো দেখি তোমার খুশির কারণ কি? আরে কালকে থেকে অবিনাশ বাবু আমাকে কাজে যেতে বলেছেন। আসলে আগে তো গোপালদা করতো, আর উনি গোপালদাকে কাজ থেকে বের করে দিয়েছেন বলে গোপালদার পরিবর্তে আমাকে রেখেছেন। বাহ,
সত্যি এত বড় খুশির কথা, তোমার বুদ্ধিকে মানতেই হবে। তাহলে নিশ্চয়ই তুমি ভালো মাইনা পাবে। নূপুর, তুমি কি ভেবেছো আমি শুধু খুব ভালো মাইনে পাওয়ার জন্যই অবিনাশ বাবুর কাছে কাজ করতে রাজি হয়েছি? হ্যাঁ, বাড়িতে কাজ করে পয়সা আনবে, এছাড়া আর কি বা পাওয়ার আছে? হ্যাঁ, এটা তোমার ভুল ধারণা। আমি যখন একবার অবিনাশ বাবুর বাড়িতে ঢুকেছি, আমি শুধু ওনার কাছে কাজ করতেই নয়, ওনার সমস্ত সম্পত্তি আমার বুদ্ধির জোরে হাতিয়ে নেব। সর্বনাশ, তুমি মনে মনে এত ফোন দিয়ে এঁটেছ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার মাথা কি মানুষের মাথা না শিয়ালের মাথা? যাই ভাবো, তবে আমার উদ্দেশ্য নিশ্চিত। আমি অবিনাশ বাবুর সব কিছু নিজের আয়ত্তে খুব শীঘ্রই করে নেব। আচ্ছা, বলেছিলাম, তুমি তো নিজের জন্য কাজের ব্যবস্থা করে ফেললে, কিন্তু আমি কি করব? শুধু ঘরে রান্না বান্না করা আমার আর ভালো লাগে না। আমাকে একটু বুদ্ধি ধার দিও, যাতে